প্রিয় শিক্ষার্থীরা, এই টিউটোরিয়ালে আমরা পরবর্তী মেনুটি নিয়ে কাজ করব। গত টিউটোরিয়ালে আমরা হোম মেনু নিয়ে কাজ করেছি। আমি এই প্রথম ফাইলটা ওপেন করি। এটা যেহেতু আমাদের লাস্ট ডকুমেন্ট ছিল, এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। গত ক্লাসে আমরা কাজ করেছি হোম এই মেনুটা নিয়ে। এখানে যে কমান্ডগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। এরপর আজকের টিউটোরিয়াল আমরা দেখব ইনসার্ট মেনু নিয়ে। ইনসার্ট মেনুতে কী আছে দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে স্ক্যান ডকুমেন্ট, টেবল, পিকচার্স, শেপ, টেক্সট বক্স, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, ইকুয়েশন, ফুটনোট, এন্ডনোট। তো চলো শুরু করি। আমরা গত ক্লাসে এখানে পর্যন্ত লিখেছিলাম। প্রথমে ব্ল্যাঙ্ক পেজ বলতে আসলে আমরা এখন যে পেজটাতে আছি এরপরে আরেকটা পেজ তৈরি করবে। আমি যদি একটু ব্যাকে গিয়ে আমাদের এটাকে প্রিন্ট মোডে আনি, তাহলে এরকমটা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা পেজ আছে। আমরা একটা পেজ ডিলিট করি, তাহলে দেখো এখন একটা পেজ আছে, তাই না? যখন আমরা আরেকটা পেজ তৈরি করতে চাইব, দুইভাবে করা যায়। এন্টার দিলেও আর নিচের দিকে যেতে যেতে একটা পেজ তৈরি হয়ে যাবে, অথবা ব্ল্যাঙ্ক পেজে কমান্ডে ক্লিক করলে কিন্তু আরেকটা পেজ তৈরি হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী কমান্ডটা হচ্ছে স্ক্যান ডকুমেন্ট। এটা হলো তুমি কোনো একটা ডকুমেন্ট যদি স্ক্যান করে তার লেখাগুলো এখানে আনতে চাও, সেক্ষেত্রে এই ফাংশনটা কাজে লাগবে। এরপর আসছে টেবল কিভাবে তৈরি করব। টেবলের মধ্যে দুইটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। কলাম হচ্ছে উপর থেকে নিচ, আর রো হচ্ছে ডান বাম, যেমন এখানে ছবিতে দেওয়া আছে। মনে করো এখানে 3 দেওয়া আছে, তাই তো? অর্থাৎ তিনটা রো, তিনটা কলামের একটা ঘর তৈরি করবে। তো আমরা এটা যেভাবে আছে এভাবে রেখে ইনসার্ট টেবল এখানে যদি ক্লিক করি, তাহলে দেখো তিনটা রো এবং এই যে একটা দুইটা তিনটা রো আর তিনটা কলাম, একটা টেবল আমরা পেয়ে গেলাম। টেবলের উপর যখন ক্লিক করি তখন কিন্তু এখানে নিচের দিকে আরও কিছু অপশন শো করে, যেটা এতক্ষণ ছিল না। খেয়াল করো, এই জায়গাটাতে আগে টেবল শব্দটা এখানে ছিল না, এখন আসছে। কিন্তু আমি যদি টেবলের বাইরে ক্লিক করি, মনে করো টেবলের বাইরে ক্লিক করলাম, এখন কিন্তু টেবল শব্দটা এখানে বা মেনুটা এখানে নাই। সো টেবলটা অন হচ্ছে যখন আমি টেবলের উপর ক্লিক করছি। ঠিক আছে, টেবল নিয়ে বেশ কিছু কাজ আছে, এগুলো একটু জানার দরকার আছে। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি। টেবলে যখন ক্লিক করলাম, এখানে প্রথমত দেখাচ্ছে ডিলিট। ডিলিটের মধ্যে কি আছে? ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবল। পুরো টেবলটা ডিলিট করে ফেলতে চাইলে এটাতে ক্লিক করলে হবে। একটা কলাম ডিলিট করতে চাইলে এটাতে, রো ডিলিট করতে চাইলে এটাতে। সেটা কিভাবে কাজ করে একটু দেখি আমরা। আমাদের কার্সর আছে এখন প্রথম কলাম প্রথম রোতে, তাই না? আমি যদি ডিলিট কলামে ক্লিক করি তাহলে কি হবে? ডিলিট কলামে ক্লিক করলে আমার একটা একটা কলাম কিন্তু কমে গেছে, তাই তো? এবার যদি রোতে ক্লিক করি তাহলে একটা রো কমে গেছে। আচ্ছা, আর টেবলে ক্লিক করলে পুরো টেবলটাই চলে যাবে। টেবলটা আমরা এখন আবার নিয়ে আসবো, নতুন একটা টেবল আবার দিব। এখানে তিনটা ছিল, আমরা এখন এটাকে চারটা করে কলাম নিচ্ছি। ইনসার্ট টেবল, তাহলে চারটা করে কলাম হলো। এর মধ্যে
এগুলোকে যদি আমি একটু হেডিং দিই, এটা হচ্ছে H1, শুধু 1 2 দিই, 1 2 3 4, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। 3 4, ঠিক আছে। এখন টেবিলের উপর আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর ডিলিটে যাচ্ছি। আমরা দেখার চেষ্টা করব কোনটা ডিলিট হচ্ছে। ডিলিট কলাম দিলে কোনটা ডিলিট হয়েছে, প্রথম কলামটা ডিলিট হয়ে গেছে, তাই তো? যদি আমি সেটা না চাই, আমি যদি কার্সরটা এখানে রাখি, 4 নাম্বার কলামটা আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখন কিন্তু 4 নাম্বারটা ডিলিট হয়েছে। অর্থাৎ তুমি কার্সর যেখানে রাখবে ঠিক সেখানে রো কিংবা কলাম ডিলিট হবে। এটা হচ্ছে ডিফল্ট নিয়ম। আচ্ছা, এখন চতুর্থ কলামটা আমি আবার আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইনসার্ট রো এবং ইনসার্ট কলাম এই অপশানটা ব্যবহার করতে হবে। ইনসার্ট রোতে গিয়ে যদি দেখি ইনসার্ট রো অ্যাভাব, উপরের দিকে যদি আমি একটা রো দিতে চাই তাহলে উপরে একটা রো হবে। ইনসার্ট রো বিলো দিলে নিচে একটা হবে। ইনসার্ট কলাম লেফট, বাম পাশে একটা কলাম হবে। আবার ডান পাশে দিলে ডান পাশে একটা কলাম হবে। এই হচ্ছে ইনসার্ট রো এবং কলামের কাজ। ওকে, আমি এখন এগুলো ডিলিট করে দেব। আমি এই কলামটা ডিলিট করে দিচ্ছি, আবার এই রোটাও ডিলিট করে দিচ্ছি। ডিলিট রো, ডিলিট রো, ঠিক আছে। তাহলে আমরা আবার আগের অবস্থায় ফেরত গেলাম, ঠিক আছে। এখন মার্জ সেল। মার্জ সেল এটার কাজ কি? মার্জ মানে হচ্ছে দুটো সেলকে একত্র করে ফেলা। যেমন 1 নাম্বার এবং 2 নাম্বার, এটা আমি একসাথে করে ফেলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? দুইটা সেল আমি সিলেক্ট করব, তারপর মার্জ সেলে ক্লিক করব। তাহলে দেখো 1 এবং 2 এই দুটা সেল কিন্তু মার্জ হয়ে গেল। আমি আবার আগের অবস্থায় চলে যাই। এখানে কিছু নাম্বার দিই আমরা, 2, 3, 4, 3, 4, 5, 4, 5, 6। ওকে, ধরো আমি পাশাপাশি এই দুইটা মার্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার দুইটাই সিলেক্ট করতে হবে, তারপর মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করার ফলে এই দুইটা পাশাপাশি চলে গেল, একসাথে হয়ে গেল। এখন নিচের দিকে একটু বেড়ে গেছে মনে হচ্ছে। আমি যদি কার্সরটা এখানে রেখে ব্যাক স্পেস চাপ দিই তাহলে সেটা একত্রে হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি মনে করো দুইটা উপরে নিচে দুইটা রোকে মার্জ করব, তাহলে সিলেক্ট করব, মার্জ দিব। এটা কিন্তু একত্রে হয়ে গেছে, এটা একসাথে নাই, এখানে এখন একটাই ভ্যালু। তো এই হচ্ছে মার্জ সেল, এটার কাজ। আর কি আছে দেখি, স্প্লিট সেল। স্প্লিট সেল মানে মার্জ সেলের ঠিক উল্টা, অর্থাৎ যেই সেলটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাচ্ছি সেটাকে কার্সর রেখে স্প্লিট দিব। তাহলে দেখো এটা নিজে নিজে স্প্লিট হয়ে গেছে। আবার আমি যদি এখানে দিই তাহলে পাশাপাশি কিন্তু একটা স্প্লিট হয়ে গেল। এটা হচ্ছে স্প্লিট সেলের কাজ। তারপরে স্টাইল অপশনস। স্টাইল অপশনসের মধ্যে হেডার রো। হেডার রো বলতে বোঝায় প্রথম রোটাকে হেডার বলে। তো হেডার রোটাকে যেন আলাদা করে দেখায় সেই জন্য একটা কালারিং করবে সে। যেমন
এটা সিলেক্ট করলাম, স্টাইল অপশানে গিয়ে হেডার রোতে ক্লিক করলাম। এই স্টাইলটা বোঝা যাবে যদি আমরা টেবলের একটা স্টাইল আগে থেকে দিয়ে আসি, সেটা এই টেবল স্টাইলে পাবো। যেমন আমি এখানে এটা দিচ্ছি, এই স্টাইলটা দিচ্ছি। এখন দেখো হেডার রো যদি আমি তুলে দিই তাহলে হেডার রোয়ের স্টাইলটা চলে যাচ্ছে, আবার যদি দিই তাহলে স্টাইলটা বোঝা যাচ্ছে। টোটাল রো মানে একদম নিচের রোটাকে বোঝাচ্ছে। ব্যান্ডেড রো মানে একটা এক কালার আর একটা আরেক কালার, সেরকম। ফার্স্ট কলাম মানে শুধু প্রথম কলামটাকে কালারিং করবে, লাস্ট কলাম হচ্ছে লাস্ট কলামটাকে কালার করবে। ব্যান্ডেড কলাম বলতে সবগুলো তুলে দিই, তাহলে আসলে ধরা যাবে জিনিসগুলো। যে ব্যান্ডেড কলাম আছে একটা কলাম এক কালার আর একটা কলাম আরেক কালার। রিপিট হেডার রো, রিপিট হেডার রো এর কাজ কি? অর্থাৎ টেবলটা যদি বড় হয়, প্রিন্টিংয়ে যেন টেবলটা হেডিংটা বারবার দেখায়, সেজন্য রিপিট হেডারটা ব্যবহার করা যাবে। অ্যালাইনমেন্টের কাজটা আমরা দেখে আসছি প্যারাগ্রাফের জন্য, এখানেও অ্যালাইনমেন্টের কাজটা করা যাবে। তার জন্য প্রথমে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্টটা বুঝতে পারবো। অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, মাঝখানে দিলে সবগুলো ডাটা সেলের মাঝখানে চলে আসছে, ডান পাশ। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে সেলের কোন জায়গায় সেটা থাকবে, উপরে নাকি নিচে, সেটা বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হবে। যেমন এটা এই জিনিসটা দিয়ে বোঝা যাবে খুব সহজে। এটাকে প্রথমে আমি মার্জ করি, তো সব কিছু চলে গেছে, তাই না? এখন আমাকে কি করতে হবে চিন্তা করে দেখো, আনডু বাটনে ক্লিক করব, তাহলে আগের কাজটা আবার ফেরত আসবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ করছি, মার্জ করে এখন যদি আমি অ্যালাইনমেন্টে যাই, এই যে এটা দিলে, এটা হচ্ছে আপার অ্যালাইনমেন্ট, এটা মিডল অ্যালাইনমেন্ট, এটা লোয়ার অ্যালাইনমেন্ট নিচের দিকে। এবার আসছি টেক্সট রোটেশন। টেক্সট রোটেশনের কাজ কি? অর্থাৎ লেখাটা কোন দিকে ঘুরে থাকবে সেটা ঠিক করা হচ্ছে টেক্সট রোটেশনের কাজ। এটা এখন হরাইজন্টাল মানে হচ্ছে পাশাপাশি দেখাচ্ছে। আমি যদি এটা ঘুরিয়ে দিই 90 ডিগ্রি তাহলে এভাবে দেখাবে, আর 270 ডিগ্রি ঘুরলে এভাবে করে দেখাবে। এ হচ্ছে টেক্সট রোটেশনের কাজ। এটাকে আমরা আবার ঠিক করে দেব। এখন আসছে অটোফিট। অটোফিটের কাজ কি? অটোফিটের কাজ হচ্ছে অটোফিট কন্টেন্ট। তাহলে দেখো যে যতটুকু অক্ষরগুলো জায়গা নিয়েছে ঠিক ততটুকু সে টেবলটাকে সাইজ করে দিয়েছে। অটোফিট উইন্ডো, উইন্ডো বলতে বোঝাচ্ছে এই মোবাইলের স্ক্রিনটা ততটুকু এটা হয়ে যাবে। ফিক্সড কলাম ওয়াইড মানে হচ্ছে কলামগুলো প্রত্যেকটাই সমান, কোনোটাই বড় ছোট না। আমি যদি এটাকে অটোফিট টু কন্টেন্ট দিয়ে দিই তাহলে এভাবে পাবো। সেল সাইজ, সেল বলতে বোঝাচ্ছে কোনটা? এই প্রত্যেকটাই দেখ একটা সেল, প্রত্যেকটাই সেল। তো এটা সাইজ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। এটা 1.68 ডিফল্ট হিসেবে দেওয়া আছে, তুমি যত দিবে ঠিক ততটুকু সাইজ হয়ে যাবে। ডিস্ট্রিবিউটে যাই, ডিস্ট্রিবিউট রোতে যদি ক্লিক করি তাহলে রোগুলো সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউট কলাম যদি দিই তাহলে কলামগুলো সমান হয়ে যাবে। তাহলে টেবলের কাজ গেল। এরপর এখন আমরা একটা প্রফেশনালি একটা টেবল ডিজাইন করি। ধরো এটা সব ডিলিট করে দিচ্ছি, পুরো টেবিলটা ডিলিট করে দিচ্ছি। মনে করো আমি এখানে জিপিএ ক্যালকুলেশন শিট এটা লিখলাম। জিপিএ ক্যালকুলেশন শিট লিখে আমরা একজন শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট এখানে দেখাবো।
ইনসার্টে যাব, টেবলে যাব। প্রথমে কী কী দেখাতে হবে সেটা ঠিক করতে হবে। বাম পাশে বিষয়ের নাম, তারপর এমসিকিউ নাম্বার, সিকিউ নাম্বার, তারপর হচ্ছে টোটাল, তারপর হচ্ছে জিপিএ। এটাও করতে পারি, অথবা টোটাল নাম্বার এবং জিপিএ সেটাও দিতে পারি। তাহলে 3টা কলাম আর 4টা সাবজেক্ট যদি হয় তাহলে 5টা রো। এটা আগে ঠিক করতে হবে। 3টা কলাম ঠিক আছে, রো লাগবে 5টা। ইনসার্ট টেবল দিলাম। টেবল নিয়ে আমরা কাজ শিখে ফেললাম মোটামুটি। এরপর আমরা কি আছে দেখব। হোম, আবার ইনসার্ট মেনুতে যাব। এবার দেখছি এখানে পিকচার আছে। পিকচার যদি আমি এখানে কোনো একটা ছবি ইনসার্ট করতে চাই, তখন এই পিকচার কমান্ডটা কাজে লাগবে। ফটোতে ক্লিক করলে তোমার মোবাইলের গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে কোনো একটা ছবি তুমি চয়েস করে নেবে, ফিনিশ। তাহলে এই ছবিটা এখানে ঢুকে যাবে, এই যে এখানে দেখাচ্ছে। তুমি ছবির উপর যখন ক্লিক করবে, নিচের দিকে দেখা অনেকগুলো মেনু আসছে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আর একটা মেনুর কাজ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার মোবাইল ভিউতে চলে আসলাম। ওকে, আবার ইনসার্টে ক্লিক করব। তো এই হচ্ছে ছবির কাজ। এখন আমরা শেপ দেখব। শেপ, প্রথমে শেপে ক্লিক করলাম। দেখো এখানে অনেক ধরনের শেপ আছে, যেগুলো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। আসলে তুমি যে শেপটাই ব্যবহার করতে চাও সেটা ব্যবহার করতে পারবে। জাস্ট ক্লিক করো শেপের উপর। ক্লিক করলে এখানে একটা দেখো যে এরকম শেপের উপর ক্লিক করেছে, সেটা চলে আসছে। এই শেপগুলো সৌন্দর্যের জন্য ব্যবহার হয়, আবার তুমি যদি কোনো একটা ডিজাইন করতে চাও সেটার জন্যও এখানে শেপগুলো ব্যবহার করা যাবে। এটা নিয়ে তোমরা নিজেরা একটু টেস্টিং করে দেখবা যে কী কী করা যাচ্ছে। আমি খুব বেশি দেখানোর চেষ্টা করছি না, এটা তোমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আর কি। যে অনেকগুলো শেপ আছে। ওকে, এরপর হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? কোনো একটা বক্স যার মধ্যে টেক্সট থাকবে। তো টেক্সট তো আমরা এমনিতেও লিখি, কিন্তু এটার সাথে অন্য টেক্সটের পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে এই বক্সটা যে কোনো জায়গায় সরানো যাবে। অর্থাৎ তুমি যে কোনো জায়গায় সরিয়ে এটাকে বসাতে পারবে। ধরো আমি চাচ্ছি এটা এখানে থাকুক, উইদাউট রিজন। এরপর হচ্ছে লিঙ্ক। লিঙ্ক নিয়ে একটু কাজ আছে আমাদের। কোনো একটা লিঙ্ক যদি তুমি এখানে দিতে চাও তাহলে সেটা দিতে পারবে। ধরো আমি লিঙ্ক দিচ্ছি। প্রথমে টেক্সট টু ডিসপ্লে, মানে কোন টেক্সট দেখাবে, আর এটা হচ্ছে কোন লিঙ্কে যাবে। ধরো আমি এটা লিঙ্ক দিলাম www.dkhnk31.com, এই লিঙ্কটা দিলাম, ঠিক আছে। এরপর এখানে নাম দিলাম মুরাদ খান ওয়েবসাইট। এটা দিয়ে যদি আমি ইনসার্টে ক্লিক করি, দেখো এখানে লিঙ্কটা এভাবে করে দেখাচ্ছে। এখন এই লিঙ্কটা যে এভাবে করে দেখাচ্ছে, এটার কাজটা কি? কাজটা হচ্ছে এটার উপর যখন কেউ ক্লিক করবে, যে ওয়েবসাইটটাতে আমরা লিঙ্ক দিয়েছি সেই ওয়েবসাইটে চলে আসছে। এই হচ্ছে লিঙ্ক। ওকে, এবার কমেন্ট। কমেন্ট বলতে মনে করো তুমি কোনো একটা ডকুমেন্টে তোমরা কাজ করছো কয়েকজন মিলে,
সেক্ষেত্রে একজনের ডকুমেন্টে আরেকজন কমেন্ট করতে পারবে। এটা হচ্ছে সেই অপশনটা। ধরো এখানে এটার উপর আমি একটা কমেন্ট করতে যাচ্ছি, সেটা সিলেক্ট করতে হবে আগে, তারপর কমেন্টে ক্লিক করতে হবে। কমেন্টে ক্লিক করলে এখানে কিছু একটা লেখার জন্য অপশন আসবে। ধরো আমি লিখছি নাইস ওয়েবসাইট, এটা পাঠিয়ে দিলাম। তো আমি যে কমেন্টটা লিখলাম সেটা এখানে তারিখ হিসেবে ঠিক এক্স্যাক্টলি কখন লিখেছি, কয়টা লিখেছি সেটা দেখাচ্ছে। চাইলে এটা আমি ডিলিট করে ফেলতে পারি অথবা রিজলভ করতে পারি। রিজলভ মানে হচ্ছে যে এই কমেন্টের কাজ শেষ। এটা যে কমেন্ট করেছি সেজন্য এই লেখাটা আলাদা করে দেখো দুই পাশে দুইটা দাগ দিয়ে দেখাচ্ছে এবং এখানে ডান পাশে কমেন্ট একটা বক্স আছে। এটা দিয়ে বোঝা যাবে যে এই ঠিক এই জায়গায় একটা কমেন্ট করা হয়েছে। ওকে, এবার আসছে হেডার ফুটার, একটা গুরুত্বপূর্ণ জিনিস। হেডার ফুটারে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ডকুমেন্টের একদম টপে প্রতিটা পেজ এবং প্রতিটা পেজের শেষে, শুরুতে এবং শেষে কী কী লেখা থাকবে সেটা আমরা দিয়ে দিতে পারি। ধরো এখানে আমি লিখলাম প্র্যাকটিক্যাল শিট, ফ্রম স্যার, এটা লিখলাম। ওকে, এটা দেখো এই যে উপরে যে লিখলাম তো উপরে, কিন্তু এটা এখানেও চলে আসছে। যতটা পেজ তৈরি হবে ততটা পেজের উপরে এটা দেখা যাবে। এটা হচ্ছে হেডার। এবার ফুটারে আমি দিব পেজ নাম্বার। ধরো আচ্ছা, এখানে একটা বিষয় যে হেডার ফুটার যখন আমি সিলেক্ট করছি তখন কিন্তু এখানে একটা নতুন মেনু চলে আসছে হেডার ফুটার নামে। এখান থেকে হেডার ফুটারের কাজগুলো করা যায়। হেডার, এটা ফুটার। তো ধরো যে এখন তো আমি ফুটারের কার্সর রেখেছি, পেজ নাম্বার আমি এখানে দিব। পেজ কাউন্ট থাকলো, এটা মাঝখানে দেখাবে নাকি নিচে দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরো আমি মাঝখানে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো যে আমি যদি এখন এখান থেকে বের হতে চাই, বাইরে ডাবল ক্লিক করব, মানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে সেটা আমি দেখতে পাবো। এই যে উপরে যে হেডারটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছে, আর নিচে পেজ নাম্বারটা দেখাচ্ছে 1 of 3, মানে 3টা পেজ আছে, এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে হেডার ফুটারের কাজ। এখন আবার এখানে আসি, আর কী কী অপশান আছে দেখা যাক। আজকে সবগুলোই শিখে ফেলবো আমরা। পেজ নাম্বার তো দিয়ে ফেলে, আচ্ছা পেজ নাম্বার একটু আগে যেটা দিয়েছি আসলে সেটাই, মানে এটা কোথায় দিতে চাই আমি পেজ নাম্বারটা সেটার জন্য এখানে আবার অপশানটা দিয়েছে। নতুন কিছু নেই। ইকুয়েশন একটা মজার জিনিস। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো কিছু নিয়ে যদি তুমি কাজ করতে চাও, ডকুমেন্ট বা রিপোর্ট সামথিং, তখন এই ইকুয়েশন যখন ব্যবহার করতে হবে তখন এই ফাংশনটা আমরা বা কমান্ডটা ব্যবহার করব। ইকুয়েশনে ক্লিক করছি, তাহলে একটা ইকুয়েশন বক্স তৈরি হয়। বক্স যখন তৈরি হবে সেখানে তুমি কি করতে পারবে, ইকুয়েশন লিখতে পারবে। এমনিতে কিন্তু ইকুয়েশন লিখলে আসবে না, কিন্তু এই বক্সের মধ্যে লিখলে আসবে। এটাকে আমি একটু ভিউটা চেঞ্জ করি, নাহলে কাজ করা যাচ্ছে না। যে টাইপ ইকুয়েশন বলেছে, এখানে আমি লিখব এ স্কোয়ার। এখন এ স্কোয়ার কীভাবে লিখব? এখানে কিন্তু স্কোয়ার লেখার জন্য কি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব না, এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কাজ করবে না। 2ab এটা লিখে ফেললাম। তো এরপর এখানে লিখতে হবে লিনিয়ার ফরম্যাটে। এটাকে যদি আমি স্কোয়ার দিতে চাই তাহলে লিখতে হবে এ আর এই চিহ্নটা। ধরো যে এটাকে আমি দিতে চাই সাবস্ক্রিপ্ট, তাহলে দিতে হবে এই চিহ্নটা। দেওয়ার পর তুমি যদি এটা সিলেক্ট করো, এখানে ম্যাথ অপশন একটা কমান্ড আছে, এখানে প্রফেশনাল, এই যে প্রফেশনালে ক্লিক করলে তখন এটা ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো জটিল ইকুয়েশন লিখতে হয় তুমি
গুগলে সার্চ করে দেখবে লিনিয়ার ফরম্যাট, ইকুয়েশন লিনিয়ার ফরম্যাট, তখন ওখানে সব খুঁজে পাবে কীভাবে ইকুয়েশনগুলো লিখতে হবে। ওকে, আর কি আছে দেখা যাক। ইকুয়েশনগুলো আবার আসছে ফুটনোট। ফুটনোট মানে কি? প্রতিটা পেজের শেষে কিছু নোট লেখা, সেটাকে আমরা ফুটনোট বলছি, তাই তো। এখন ফুটনোটটা লিখবে কিসের উপর, সেটা একটা কথা আছে না। ফুটনোট আমরা যখন কোনো একটা বিষয়ে ব্যাখ্যা করতে চাই তখন আমরা ফুটনোট ব্যবহার করি। ধরো আমি এটার একটা ফুটনোট দিব ওয়েবসাইটটার, সেক্ষেত্রে ইনসার্টে যাব, ফুটনোটে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে লিখলাম ম্যানুফ্যাকচারিং জার্নি, এটা একটা নোট লিখলাম। তাহলে দেখো এই যে এখানে 2 দিয়ে এটা দেখাচ্ছে, আর এখানে যে পাশে এটা নামের পাশে কিন্তু 2 এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ফুটনোটের কাজ। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা ফুটনোটের কাজ কি। এখন দেখব পরের অপশনটা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, চিন্তা করার কারণ নেই, এখনই এটা আমরা শেখা শেষ হয়ে যাবে। ধরো যে ফুটনোটটা লিখছি, ফুটনোটটা লিখেছি, এখন আমরা এন্ড নোট লিখব। ইনসার্টে যাব, এন্ড নোটে ক্লিক করব, তাহলে সাম এন্ড নোট এটা লিখলাম। ফুটনোট আর এন্ড নোট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এন্ড নোট সবসময় শেষের পেজে হবে, ফুটনোট হচ্ছে তুমি যে পেজে লিখতে চাইবে সেই পেজের কোনো একটা বিষয়ের উপরেই ওইখানে নিচেই সেটা আলাদা করে দেখাবে। এটা হচ্ছে ফুটনোট এবং এন্ড নোটের কাজ। ওকে, তাহলে আমরা আজকে ইনসার্ট শিখে ফেললাম। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে এটা প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিসগুলো করে এরকম একটা ডকুমেন্ট বানিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু এগুলো মনে থাকবে না, শুধু ভিডিও দেখলে মনে থাকবে না। অতএব চেষ্টা করো সবগুলো কমান্ড ব্যবহার করে কিছু একটা তৈরি করতে। ধন্যবাদ।